ইট ইজ এ ওপেন সিক্রেট যে এস আলম গ্রুপ হচ্ছে তার ফান্ড প্রোভাইডার এবং সেখানে সে চাকরিও করছে। এই লোকটা কিভাবে হঠাৎ লাভ দিয়ে এসে বিএনপির একদম মানে হি ইজ দ্য হিরো, হি ইজ দ্য মেইন সোল, হি ইজ নেগোশিয়েটিং, সে সব আলোচনা করতেছে। এই কারণে কিন্তু বিএনপির সাপোর্ট প্রচুর কমে যাচ্ছে। আইন ও সালিশ কেন্দ্রের একটি রিপোর্ট এসছে যেটা অনেকগুলো খবরের কাগজ প্রকাশ করেছে। তারা বলতে চেয়েছে যে নির্বিচারে গ্রেপ্তার এখনও চলছে, হেফাজতে মৃত্যু বন্ধ হয়নি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডও চলছে, আগের সরকারের দমনমূলক আচরণের পুনরাবৃত্তিও তারা দেখতে পাচ্ছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা ক্রমাবনতি নাগরিকের নিরাপত্তায় উৎকণ্ঠা ফেলেছে। ন্যায় বিচার আইনের শাসন প্রতিষ্ঠার খুব ভালো লক্ষণ নেই, মব ভায়োলেন্সও বন্ধ হয়নি। আপনি কিভাবে দেখছেন গেল এক বছর? ধন্যবাদ। আপনি যেই পয়েন্টসগুলো বললেন সমালোচনার হিসেবে, এগুলো উপস্থাপন করা কঠিন কিছু না। আমি এই যে অ্যালিগেশনসগুলো আনা হয়েছে এর প্রতি সম্পূর্ণ সিম্প্যাথেটিক হতে পারছি না। আমার মনে হয় এক বছরের যদি আমরা রেকর্ডস দেখি তাহলে বর্তমানে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি যে কোনো আগেকার সময়ের তুলনায় অনেক উন্নত, অনেক ভালো। আপনি এখন মন খুলে কথা বলতে পারছেন। যেসব কথাগুলো বলা হচ্ছে, অ্যারেস্টগুলো হচ্ছে, সেগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয়। মানবাধিকার যদি ক্ষুণ্ণ হয়ে থাকে, যেসব জায়গায় ক্ষুণ্ণ হচ্ছে সেগুলোর কারেক্টিভ স্টেপসও নেওয়া হচ্ছে। আমার তো মনে হয় প্রফেসর ইউনুস গত এক বছর জুড়ে তিনি যে অবদান রেখেছেন, আপনি রাস্তায় যান, সাধারণ মানুষের সাথে কথা বলে দেখেন, অটো ড্রাইভার, রিক্সা ড্রাইভার, তারপর যে কোনো গ্রামে যান, দেখবেন যে আগের যে কোনো সময়ের তুলনায় মানুষ এখন অনেকাংশেই একটা স্থিতিশীল শান্তির পরিবেশে রয়েছে। আমি তো মনে করি না যে মানবাধিকার সিচুয়েশনের বেলায় ইমপ্রুভমেন্টের স্কোপ নেই। সমালোচনাগুলো যে শক্তিশালী অবস্থান বের হয়ে আসছে তাতে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে রিমেডিজ কিন্তু তাৎক্ষণিকভাবে এসেছে। তবে আমি এটাও মনে করি যে আমরা এখন যখন ভাবছি যে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যখন আমরা আস্তে আস্তে ইলেকশনের দিকে যাব, এই ব্যাপারেও কিন্তু আমার আপত্তি রয়েছে। আমি তো মনে করি যে আমরা এখনও বরং আমাদের প্রফেসর ইউনুস যে কার্যক্রমটা শুরু করেছে দেশে, তাকে আরও কিছুটা সময় দেওয়া উচিত, আরও কিছুটা রিফর্মস আনা উচিত। আমরা এখনও বিচার প্রক্রিয়ায় কোনো মৌলিক কার্যকর অগ্রগতি অর্জন করতে পারি নাই। যে সেটাই বলা হচ্ছে যে জুলাই হত্যাকারী কিংবা হত্যাকাণ্ডের যে ন্যায় বিচার কতটা হবে বলে আসলে মনে করছেন? অনেকের মধ্যে আশঙ্কা আছে। না, আমার মনে হয় না কোনো আশঙ্কা আছে। আমার মনে হয় বড় গ্রুপকে কিন্তু পালিয়ে যেতে সহায়তাও করা হয়েছে, এটাই একটা প্রবলেম। শুরুতেই কিন্তু চলে গেছে এই বিষয়গুলোর মতো। হ্যাঁ, এই বিষয়গুলো আমি বলি যে অ্যাড্রেস করা উচিত। এই যে পালিয়ে যাওয়ার সংস্কৃতি, এটা কিছুতেই ঘটতো না যদি না সামরিক বাহিনীর ঊর্ধ্বতম নেতৃত্ব সেখানে হস্তক্ষেপ করত। এই প্রক্রিয়াটা অনেক আগে থেকেই নিয়ন্ত্রণে আনার সম্ভব ছিল এবং এখানে আমি দেখি যে ইনঅ্যাডিকুয়েসি। আমরা যদি একেবারে বলতে গেলে যে নিরাপত্তা ধারণায় অনেক কিছুই অসম্পূর্ণ রয়ে গিয়েছে এবং সেগুলো নিয়ন্ত্রণে আনাটা কিন্তু সম্ভব। আমরা যদি প্রফেসর ইউনুসকে তার দেখেন এই যে অর্থনৈতিক দিক থেকে এই যে 20% ইয়েটা সম্ভব হয়েছে, আমাদের কূটনীতি যে রোলটা প্লে করেছে, একে কিছুটাই অগ্রাহ্য করা ঠিক হবে না। আমার মনে হয় এখানে যথেষ্ট মানে ক্রিয়েটিভিটি ছিল, যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে তারা একটা সহনশীল অবস্থান নিয়েছে। আশা, নিরাশা, আশঙ্কা সব মিলিয়ে। হ্যাঁ, আমি কিন্তু অর্থনৈতিক চর্চার দিক থেকে যদি চিন্তা করেন, আমাদের এখন যে রিজার্ভস 30 বিলিয়ন হেলদি এবং এখানে অপচয় হয়নি, তুলনামূলকভাবে কম অপচয়, এটা একটা ফার্স্ট ক্রাইটেরিয়া হিসেবে দেখব যে আমরা নেগোশিয়েট করতে পারবো অন্যান্য দেশের সাথে। রেমিটেন্সের প্রবাহটা ভালো হচ্ছে আমাদের, অনেক ভালো, আগের কারণে সরকারের প্রতি প্রবাসীদের একটা আস্থা তৈরি হয়েছে। এক্স্যাক্টলি। তারপর
যেটা আমরা মনে করি যে অবশ্যই ইলেকশন গণতন্ত্রের দিকে আমাদের যেতে হবে, গণতন্ত্র ছাড়া কোনো বিকল্প নাই, এটা অনস্বীকার্য। তো আমার কথা হচ্ছে যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম, গণতন্ত্র এমন পর্যায়ে যেন না যায় যে পুরনো কালচারে আবার ফিরে যাওয়ার, এখানেই কিন্তু আমরা এখনো অসম্পূর্ণ থেকে গিয়েছি। আমাদের এখনো প্রফেসর ইউনূস যে ব্যর্থ মোটেও হননি, কিন্তু তার প্রায়োরিটি সেটিংয়ের বেলায় হিউম্যান লিমিটেশনস তো থাকে। তিনি অর্থনীতির দিকে বেশি ঝোঁক দিয়েছেন এবং আমি মনে করি যে অর্থনৈতিক স্থিতি আমরা অর্জন করেছি, কিন্তু নিরাপত্তা বিষয়ে আমাদের জাতীয় নিরাপত্তা, সামরিক বাহিনীর যে রিফর্মস দরকার, সেগুলো মেজর ড্রব্যাক। সাধারণ নিত্যদিনের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের যে নেতিবাচক ভাবমূর্তি, সেটা কিন্তু এখন উঠে আসা যায় না, এখন উঠে আসা যায়নি। যে নিয়ে আমরা আরো কথা বলবো। আরেকটা স্যার পয়েন্ট রেখে দিয়ে বিরতির পরে জিজ্ঞেস করব যে গণতন্ত্র তো সরকার ব্যবস্থা, আরেকটা হচ্ছে গণতন্ত্র কিন্তু একটা মূল্যবোধ, একটা ভ্যালুস, টলারেন্স, পরমত সহিষ্ণুতা, পরধর্ম সহিষ্ণুতা। সেই সহিষ্ণুতার জায়গায় কিন্তু খুব বেশি আমরা দেখছি না আসলে। এটা মাজার ভাঙা থেকে শুরু করে নারীদেরকে যেভাবে বুলিং করা হচ্ছে। তাও আমি বলবো যে আমাদের দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কুপিয়ে একজনকে মারা হয়েছে, মিট ফ্রুটে মারা হয়েছে, গাজীপুরে, এগুলো নৃশংস তো আসলে। এগুলো খুঁজে একটা হাইলি ডেন্স পপুলেশন ইন এ ভেরি স্মল ল্যান্ড, টলারেন্সের মাত্রা অনেক কম। তাছাড়া জাতি হিসাবে আমরা ৭১ সালে যে সাহস দেখিয়েছি, সেখান থেকে আমাদের পতন ঘটেছে এখন মারাত্মকভাবে। এর জন্য গত ১৬ বছর দায়ী আমি বলবো সবচেয়ে বেশি, যার কারণে ইনটলারেন্স অনেক বেশি, মানুষের জীবনের মূল্য নাই। কিন্তু তারপরেও কিন্তু আশার আলো দেখা যায় যে এই যে আমাদের নতুন প্রজন্ম, তারা যেভাবে জেগে উঠেছে, সেখানে নারী, ইয়াঙ্গার নারীদের যে সচেতনতা, আপনি দেখেন এই যে এখানে এখন যে নারী নেতৃত্ব চলে এসছে ছাত্রদের, যারা অসাধারণ, এবং ওরাই কিন্তু টিকিয়ে রেখেছে। এই নতুন প্রজন্মের নেতৃত্ব নেয়ার প্রক্রিয়াটা কখনো থামানো যাবে না, পিছনে যাবে না। আমি মনে করি এটাই আমাদের সবচেয়ে বড় আশার ব্যাপার, যে যদি জবাবদিহিতা আসতে হয়, যদি দুর্নীতি মুক্ত হতে হয়, আর আমাদের ম্যাডাম যেই কথাটা বলেছেন যে কোনো ইনভেস্টমেন্ট নাই, এমপ্লয়মেন্ট নাই, সেখানে যদি জেনারেশন করতে হয়, তাহলে এই নতুন প্রজন্মই কিন্তু ধরিয়ে দিব। শুধু কি আইন দিয়ে সব সম্ভব কিনা, যেমন স্যার একটু যদি বলেন। আসলে আমার মনে হয় দেখেন, আইন তো মানুষের জন্যই, আইনকে আমরা প্রয়োগ করতে পারি কতটুকু তার উপর নির্ভর করে। আমাদের দেশের মানুষ এখনও ওই ধরনের কি বলে সচেতনতায় পর্যায়ে যায় নাই। আপনি কলকাতার নাগরিক কালচার দেখেন, সোশ্যোলজিতে বলে ৩ প্রজন্ম লাগে নাগরিক কালচার। আমরা এখন সেকেন্ড জেনারেশনে রয়েছি, আর কলকাতার ওরা থার্ড জেনারেশন। কষ্ট আছে আমাদের জীবনে, আরেক প্রজন্ম আমাদের যারা ডিসেন্ডেন্টস, তারা এসে নাগরিক কালচারটাকে হয়তো ঠিক করতে পারবে। তবে আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, দেখেন ওই যে আমরা দক্ষিণপন্থীদের উত্থান নিয়ে আপনি বলছিলেন, ফখরুল ইসলাম আলমগীর সাহেব এটা বলে, এর জন্য এই ভদ্রলোক দায়ী। আমি মনে করি এই কথাগুলো নিয়ে একটু আলোচনা করা উচিত এই ফোরামে। দেখেন ইনি এই যে বিএনপিতে এখন যারা নেগোসিয়েশন করে এই রিফর্মসের জন্য, যারা এখন করে, সেখানে কিন্তু অনেক ভালো ভালো যোগ্য টেস্টেড লিডার্স ছিল। যেমন আমি নাম করতে পারি ডক্টর আসাদুজ্জামান রিপন, অনেক সাফার করছে। তারপরে যে এহসানুল হক মিলন আমেরিকায় ছিল, বাংলাদেশেও প্রচুর কথাবার্তা বলে। এই প্রজন্মটা, এদের মধ্যে অনেকে নেতৃত্ব দিতে পারত, কিন্তু কি হইল, ওই যে আপনার এসালম গ্রুপ, যেটা সবচেয়ে নোটোরিয়াস বাংলাদেশের বড় চোর, সমস্ত ব্যাংকগুলো শেষ করে দিয়েছে। এই লোকের টাকা দেয়া মানুষ যে শিলংয়ে থেকে একদম মানে বলতে গেলে মোস্ট লাক্সুরিয়াস লাইফ 9 বছর কাটাইছে, এবং সবাই বলে যে হি ইজ সাসপেক্ট, সে ইন্ডিয়ান ইন্টেলিজেন্সের পুরাপুরি ব্রেইন ওয়াশড হয়ে গেছে। আমি একজন নিরাপত্তার ছাত্র হিসাবে মনে করি যে এই ভদ্রলোক যখন এই ধরনের লাইফস্টাইল লিড করে, এবং টোটালি ইট ইজ এ ওপেন সিক্রেট যে এসালম গ্রুপ হচ্ছে তার ফান্ড প্রোভাইডার, এবং সেখানে সে চাকরিও করছে। এই লোকটা কিভাবে হঠাৎ লাভ দিয়ে এসে বিএনপির একদম, মানে হি ইজ দ্য হিরো, হি ইজ দ্য মেইন সোল, হি ইজ নেগোশিয়েটিং, সে সব আলোচনা করতেছে। এই কারণে কিন্তু বিএনপির সাপোর্ট প্রচুর কমে যাচ্ছে। ওই যে দক্ষিণপন্থীর কথা যে বললো, এখন অনেক যারা বিএনপির প্রতি উইক ছিল,
তারা এখন অল্টারনেটিভ ভাবছে, যে এতে বোঝা যায় যে এটা একটা ভারতীয় প্লয়। ভারতের অ্যাবসলিউটলি ট্রেইনড একটা লোক বসে প্রথমেই হি রেজিস্টেড ডক্টর খলিলুর রহমান। আপনার মনে পড়ে ডক্টর খলিল ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে অ্যাডভাইজার হিসাবে ভারতের সাথে একটা কত মিলিয়ন ডলারের জাহাজ তৈরি করার চুক্তি ক্যান্সেল করে দিছে। ক্যান্সেল করার সাথে সাথে ইন্ডিয়া রিয়্যাক্ট করেছে, ইন্ডিয়ান মিডিয়া ডক্টর খলিলের রিমুভাল দাবি করছে, এবং এইখানে হু স্পিয়ার হেডেড দ্য রিমুভাল? এই লোক, এই যে আমাদের শিলংয়ের সালাউদ্দিন সাহেব, ইনি সরাসরি ডক্টর মঈন খান প্রেস কনফারেন্সে দাবি করছে, ডক্টর মঈন খানের ঘাড়ের উপর দিয়ে ওইটা বলে যে খলিলুর রহমানের পদত্যাগ চাই। জাস্ট দ্য ডে আফটার ইন্ডিয়া ডিসাইডেড টু কি বলে ওই যে ক্যান্সেল, খলিল ক্যান্সেল। এবং চিন্তা করে দেখেন, এই যে ডক্টর খলিলুর রহমান, তার হয়তো সে আমেরিকাতে অনেক বছর চাকরি করছে ঠিকই, কিন্তু এই যে আমাদের যে নেগোসিয়েশনসগুলো, সেখানে হি ইজ প্লেয়িং এ কি রোল। এবং এইখানে স্যার এই নিয়ে কথা বলবো, কিন্তু বলা হচ্ছে ডক্টর খলিল ওই যে মানবিক করিডোর এইসব বলার পরে কিন্তু 1 লক্ষ 1.5 লক্ষ রোহিঙ্গা আবার ব্যাক করেছে। দেখেন আমি তো স্যার আমি এটা বলবো, ইউনূস সাহেব কিন্তু বলেছিলেন যে গত ঈদ, সামনের ঈদ আপনারা কিন্তু মিয়ানমারে যেয়ে করবেন। ওই পিরিয়ডটা যখন তার গুম হয়েছিল, সেটাও কিন্তু অনেক মিস্টিরিয়াস ছিল। কিন্তু গুমের পিরিয়ডটার ব্যাপারে অবশ্যই ওয়ান ক্যান বি ভেরি সিম্প্যাথেটিক, ভেরি মাচ ডিহিউম্যানাইজড একটা রিয়ালিটি ছিল। কিন্তু তারপরে আমি যেই জিনিসটা বললাম, সেটা তো তুমি আর মেনশন করলা না, যে ওই যে এস আলম গ্রুপের চাকরিরত ছিল, এটা তো ওয়াইডলি নোন। এবং সে 9 বছর, দীর্ঘ 9 বছর সে ওপেনলি কাটিয়েছে। তাকে ভিজিট করতো আওয়ামী লীগের নেতারা, সে লনে বসে পা তুলে গল্প করতো। হি ওয়াজ লিভিং এ ভেরি ল্যাভিশ লাইফ ইন শিলং। তারপরে তার যে 9 বছর এইভাবে থাকা, এই যে লাইফস্টাইলের পরে, আমি বলি নাই যে তাকে ইয়ে করা হোক। আমার আপত্তিটা হচ্ছে এখানে যে তাকে একেবারে এমন অবস্থানে আনা হলো বিএনপির, যে হি ইজ গোয়িং টু বি দ্য নেক্সট সেক্রেটারি জেনারেল, অ্যাজ ইফ বিএনপিতে যোগ্য স্যাক্রিফাইস করার লোক ছিল না। আমার তো সেখানেই আপত্তি। আমার মনে হচ্ছিল যে এই সালাউদ্দিন সাহেবকে যথাযথ সম্মানের সাথে তাকে একটা স্ট্যাটাস দিয়ে রাখা যেত, অ্যান্ড হি শুড হ্যাভ বিন অ্যাটলিস্ট আন্ডার অবজারভেশন, যে অন্তত 2টা বছর যে তার উপরে কোনো মানসিক প্রভাব হয়েছে কিনা। সাইকিয়াট্রিক প্রসেসটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস, এবং ইন্ডিয়ান যে ইন্টেলিজেন্স অর্গানাইজেশন, আমি তো পড়াই, এটা আমি পড়ানোর বিষয়, তাদের অনেক রকমের উপায় থাকে। বলতে যে বোঝায়, এদের বিশাল অনেক বইও রয়েছে। দে আর ফাংশনিং ইন ইভেন বালুচিস্তান, পাকিস্তানে ভেঙে দিতে চেষ্টা করছে, অনেক জায়গায় তার এরা এখন অ্যাসাসিনেশনের পলিসিতে গেছে। কানাডায় অ্যাসাসিনেশন করেছে, যার কারণে প্রেসিডেন্ট ট্রাম্প স্বয়ং ভারতের বিরুদ্ধে অনেক বেশি ক্ষিপ্ত ছিল। কানাডার সাথে তো কূটনৈতিক সম্পর্ক প্রায় ভেঙেই যাচ্ছিল রয়ের কারণে। তবে সালাউদ্দিন সাহেব সম্পর্কে আমি বলবো যে হি শুড হ্যাভ বিন কেপ্ট অ্যাজ এ লিডার অফ দ্য বিএনপি। আমি তো নাম বললাম, আসাদুজ্জামান রিপন বলেন, ইহসানুল হক, ওই লেভেলের, মিড লেভেলের প্রচুর যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ছিল, যারা এই অবস্থানে আসতে পারত। এমনকি কম্পালশন, তার ব্যাকগ্রাউন্ড দেখলাম চেক করে, হি ডাজন্ট হ্যাভ এনি এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট। তার বোধহয় সিভিল সার্ভিসে ছিল, এবং তার যে কথা, এবং এই জিনিসটা তো আপনি কিছু বললেন না, যে এই যে ডক্টর খলিলকে রিমুভ করার জন্য হি ওয়াজ ডেসপারেটলি ট্রাইং ইন দ্য মিডিয়া, যে তাকে অপসারণ করতে হবে। অথচ ডক্টর খলিল সম্পর্কে কেন অপসারণ তাকে করতে হবে সেটা কিন্তু সে কিছুই বলে নাই। তারপরেও এই যে প্রথমে হি অবজেক্টেড, এই যে ছাত্রদের এত বড় একটা আন্দোলন, এটাকে আমাদের সংবিধানে সংযুক্ত করার ব্যাপারে সে প্রথমে আপত্তি তুলে বসছে। এবং এটা আমরা ব্যাফেলড হয়ে গেছি, যে এত বড় একটা বাংলাদেশের ইতিহাসে এত গৌরবময় একটা বিষয়, এটা সংবিধানে যদি সংযুক্ত করা হয়, লেট ইট বি ডিসকাসড, লেট ইট বি ডিবেটেড। কিন্তু সে সরাসরি এটাকে প্রত্যাখ্যান করে দিল, এবং পুরা জিনিসটাকেই সে বিলিটল করলো। এগুলো তো ঘটেছে। আমরা সামনে তাকাতে চাই, মানে কি করণীয় কি আসলে অনুষ্ঠানের এই পর্যায়ে এসে? আমি অনেক আশাবাদী। জি, আমার মনে হয় ব্লেম গেম, এটা তো পার্ট অফ দ্য কালচার। আমেরিকানরাও সবসময় পলিটিশিয়ানদের গালাগালি দেয়, কীভাবে আমরা দেখি। ইউ কান্ট ফাইন্ড এ সোসাইটি যেখানে পলিটিশিয়ানসরা গালাগালি না। আমি পশ্চিমবঙ্গে দেখেন মমতা ব্যানার্জিকে
কিভাবে ডেমোনাইজ করা হচ্ছে এবং তাকে বলা হয় যে সে বাংলাদেশের সাথে নাকি পশ্চিমবঙ্গকে এক করে দিতে চায়। যাই হোক, আমার মেইন কনসার্নটা হচ্ছে যে আমি একজন নিরাপত্তার ছাত্র হিসাবে মনে করি যে আগামী ইলেকশনের আগে যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট এরিয়া, যেখানে এই যে রিফর্মসগুলোর মধ্যে মোটেও টাচ করা হয় নাই, সেটা হচ্ছে সামরিক বাহিনীর রিফর্মস। হ্যাঁ, এবং এটা আমাদের একজন অত্যন্ত সম্মানিত রেসপেক্টেবল অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর শীর্ষ নেতা ব্রিগেডিয়ার নাসির বোধহয় নাম তার, উনি প্রায় জনগণের সাথে, ছাত্রদের সাথে পাবলিক মিটিংয়ে তুলে ধরেন যে মাচ নিডেড রিফর্ম। কারণ এটা যদি না ঘটে তাহলে কিন্তু ইলেকশনসের ব্যাপারে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন থেকে যাবে। এখানে অনেক সামরিক বাহিনীর অফিসাররা ভিক্টিমাইজড হয়েছে আওয়ামী লীগের সময়ে, যারা এখনও তাদের যোগ্যতা রয়েছে, প্রফেশনাল অ্যাসপিরেশনস রয়েছে এবং তারা রিইনস্টেটেড হতে চায়, কিন্তু তেমন কোনো কিছুই করা হয়নি। তারপর সামরিক বাহিনীর মধ্যে দেখা যাচ্ছে যে প্রচণ্ড একটা ডিসস্যাটিসফ্যাকশন রয়ে গিয়েছে ইন টার্মস অফ দেয়ার ডিসক্রিমিনেশন, যে হায়েস্ট লেভেলে আনকোশ্চেনড অথরিটি। তুমি একটা জেনারেলকে কেউ কোশ্চেন করতে পারবে না, একটা মিড লেভেল অফিসারের ক্যারিয়ার ধ্বংস করে দিতে পারে। এবং এইসব ব্যাপারে অনেক বদলে গিয়েছে পৃথিবী। আমাদের পাশে ভারতের দিকে তাকালেই আমরা দেখতে পাই যে জুডিশিয়ারিতে যাবার মতো অনেক স্কোপ রয়েছে একটা মিড লেভেল অফিসারের, সেই ব্যাপারে কোনো কিছুই টাচ করতে দিচ্ছে না। এবং এটা অত্যন্ত শকিং যে আমাদের একজন আগে যে আমরা দেখতাম স্যার যে ডিজিএফআই কন্ট্রোল করতো মিডিয়াগুলোতে, আমার একটা নিজের প্রোগ্রাম কিন্তু এই আওয়ামী লীগের নির্বাচন আগে বন্ধ করে দিই, এখনো কি সেটা চলছে বলে আপনার মনে হয়? এখন চলছে, আমি যত বন্ধ হয়নি এই সংস্কৃতি, এখনো বন্ধ হয়নি। এবং এখানে দেখা যায় যে যারা মেইন স্ট্রিম ওয়ার্কার্স ইন দ্য ডিজিএফআই, এরা এনএসআইও, এখানে বেশিরভাগই কিন্তু ওই আওয়ামী লীগের সময়কার রিক্রুটস, তারাই এখন মিড লেভেল পজিশনে চলে আসছে, আপার লেভেল পজিশনে চলে আসছে। এবং এটা একদম ওপেনলি রিসেন্ট করা হয় যে যেখানে সামরিক বাহিনীর যোগ্য ইন্টেলিজেন্সে ট্রেনিং প্রাপ্ত প্রফেশনালসরা তারা বসে আছে এবং তারা কিন্তু প্রায় মানে এত ক্ষুব্ধ যে তারা মাঝে মাঝে রাস্তায় শুয়ে পড়ে। ক্যান্টনমেন্টের ভিতরে এরকমও ঘটনা ঘটেছে এবং সেই ক্ষেত্রে এই অ্যাসপেক্টটা কিন্তু টাচ করা হয়নি। আগামীতে আমার মনে হয় আমরা এই যে 5-6 মাস রয়েছে বাকি, আমাদেরকে থরলি রিঅর্গানাইজ করতে হবে যে কোনোভাবেই যেন সামরিক বাহিনীর কোনো স্তরের থেকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং না ঘটে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিন্তু গত কয়েকটা ইলেকশনকে একেবারে ধ্বংস করে দিয়েছে এবং এই বিষয়ে এখনও আমরা কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারিনি। পুলিশ এবং সিভিল ব্যুরোক্রেসি নিয়ে বলেন, এই সংস্কারটা কিভাবে নির্বাচনে তারা কিন্তু প্রধান ভূমিকা পালন করে, এটাও কিন্তু অনেক চিন্তার বিষয়। কারণ আমার মনে হয় পুলিশের মধ্যে প্রফেশনালিজম ফিরিয়ে আনা খুবই সম্ভব। এখনও অনেক ভালো ভালো অফিসার রয়েছে যারা ভিক্টিমাইজড হয়েছিল। আমি একটা টক শোতে গিয়েছিলাম, এক ভদ্রলোক, তিনি ডিআইজি হিসাবে, তাকে অত্যন্ত অনেস্ট এবং ডেডিকেটেড, তাকে নেওয়া হচ্ছে না। আনফর্চুনেটলি এখনও পুলিশের দায়িত্বে যারা আছে অ্যাডভাইজার, আমার মনে হয় একটা ভেস্টেড ইন্টারেস্ট কাজ করছে। রাতের ভোট দিনে করার প্রধান কারিগর কিন্তু ইউনো, ডিসি এবং পুলিশ অফিসারগুলো ছিল। অ্যাবসলিউটলি। সেই সংস্কার কি হচ্ছে কিনা আসলে? না, এই সংস্কার এখনও ওরকমভাবে আমার মনে হয় না যে হয়েছে। কেননা আপনি পুলিশের নেতৃত্ব দিচ্ছে একজন অবসরপ্রাপ্ত আইজি, যার যোগ্যতা সম্পর্কে প্রশ্ন উঠেছে, নেপোটিজম, ফেভারিটিজম কাজ করে। তারপর গোপালগঞ্জে যে ঘটনাগুলো ঘটে গেল, পুলিশের ব্যর্থতা, সেখানেও কিন্তু শোনা গিয়েছে যে তার আত্মীয়তা কাজ করছে। এইগুলো তো মিডিয়াতে প্রায়ই ওঠে, অথচ এগুলোর ব্যাপারে কিন্তু কোনো হাত দেওয়া হচ্ছে না। আমার মনে হয় ইউনূস সাহেবের যে মেজর একটা ফেলিওর হচ্ছে যে পুরা সিকিউরিটি স্ট্রাকচারে উনি একেবারেই নির্লিপ্ত থেকেছেন এবং সেই ব্যাপারে একজন যে সামরিক বাহিনীর লেফটেন্যান্ট জেনারেলকে বসানো হয়েছে অনেক আগে এই সিকিউরিটিতে, হি ইজ অ্যাবসলিউটলি সাইলেন্ট। তার টাইটেলটা হচ্ছে জাতীয় ইন্টিগ্রেশন, ন্যাশনাল ঐকমত্য। ইন্টিগ্রেশনের করতে গেলে তো একবার অন্তত পাবলিক স্পিকিং করবে। অবশ্যই। আপনি কেমন বাংলাদেশ দেখতে চান? আমি একটু হিউমার দিয়েই শেষ করি যে আপনি দেখেন মাঝে মাঝে টেলিভিশন টক শোগুলোতে আমরা দেখি যখন ছাত্র গোছের কোনো যে খুব বেশি কথা বলে কেউ থাকে আর পাশে যদি বিএনপির নেতা থাকে, ইনএভিটেবলি তাকে বলবে এই বাচ্চা ছেলের সাথে আমাকে কেন ডাকা হলো। কালকে রাতে আমি দেখছি এই যে বাচ্চা
মানে এটা ঠিক না। ওই যাকে বলা হচ্ছে বাচ্চা, তার বয়স Exactly. প্রায় 30-এর উপরে, খুব রেসপেক্ট দিয়ে সম্ভবত। কথা বলতে হবে, জি। মানে বয়স 30 না, হ্যাঁ। মানে দিস ইজ এ ভেরি স্মল মাইনর, বাট এই যে স্টিরিও টাইপিং আমাদের, বুঝছেন, মানে একটা ইয়াঙ্গার জেনারেশনের যে ইম্পর্টেন্ট, এরাই তো আন্দোলন করে গণ অভ্যুত্থানের মূল জায়গা তো এই ইয়াংরাই ছিল, সেই সম্মানটা রাখতে হবে। বাচ্চা কাকে বলবেন এখন? যদি ওই ছেলেটাই ওকে পাল্টা বলে যে আপনি বৃদ্ধ বাচ্চা, তখন তার সম্মানটা কোথায় যাবে? সেটাই। সেখানে তো প্রবলেম।